অনলাইন ক্লাসে আমি সুফিয়া মিতুল ম্যাডাম তোমাদের স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা নবীমা আলোচনা করেছি। আমি 3টি প্রশ্ন আলোচনা করেছিলাম। নবীমা কী, নবীমার অপরিহার্য উপাদান, নবীমার শ্রেণীবিভাগ। তো আমি আজকে আবারও একটু তোমাদের জানার জন্য আবারও বলছি। নবীমার আওতাভুক্ত বিষয় হচ্ছে 3টি, যে 3টি বিষয়ের উপরে আমরা নবীমা করে থাকি। 1 জাহাজ, 2 জাহাজে পরিবাহিত পণ্য, 3 জাহাজ ভাড়া বা মাশুল। তাহলে জাহাজ ভাড়া বা মাশুল কি? যখন জাহাজে পণ্য পরিবহনের জন্য জাহাজ ভাড়া নেওয়া হয়, জাহাজের সম্পূর্ণ অংশ বা অংশবিশেষ ভাড়া নেওয়া হয়, তখন সেটাকে আমরা বলি জাহাজ ভাড়া বা মাশুল। তাহলে নবীমার আওতাভুক্ত বিষয় হচ্ছে 3টি: জাহাজ, জাহাজে পরিবাহিত পণ্য, জাহাজ ভাড়া বা মাশুল। আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে নবীমা চুক্তি দুভাবে হতে পারে। একটা হচ্ছে নির্দিষ্ট সমুদ্র যাত্রার জন্যে, আরেকটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্যে। তো নির্দিষ্ট বা নির্ধারিত সমুদ্রযাত্রা কোনটা? যে এক বন্দর থেকে আরেক বন্দরে জাহাজ পণ্য নিয়ে পৌঁছাবে, যেমন চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে মংলা সমুদ্র বন্দর। তো এটাকে আমরা বলবো নির্ধারিত সমুদ্রযাত্রা, অথবা চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে হংকং সমুদ্র বন্দর। আর নির্দিষ্ট সময় হচ্ছে 1 বছর বা তারও কম সময়ের জন্য। 1 বছরের বেশি সময়ের জন্য নবীমা চুক্তি করা যায় না। তাহলে এক কথায় নবীমা হচ্ছে জাহাজ, জাহাজে পরিবাহিত পণ্য, জাহাজ ভাড়া বা মাশুলের ঝুঁকি হ্রাসের জন্যে যে বিমা করা হবে, সেই বিমাকে আমরা এক কথায় বলবো নৌবিমা। আরেকটু গুছিয়ে বলতে গেলে বলা যায় যে নির্দিষ্ট সমুদ্র যাত্রার জন্যে বা নির্দিষ্ট সময়ের জন্যে জাহাজ, জাহাজে পরিবাহিত পণ্য এবং জাহাজ ভাড়া বা মাশুল সামুদ্রিক কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে বিমাকারী প্রিমিয়ামের বিনিময়ে বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণের নিশ্চয়তা দিয়ে যে বিমা চুক্তি সম্পাদন করবে, সেই বিমাকে বা সেই চুক্তিকে আমরা বলবো নৌবিমা চুক্তি। তাহলে তোমাদের ক্লিয়ার হলো যে নৌবিমা কী বা নৌবিমা চুক্তি কী বা নৌবিমার আওতাভুক্ত বিষয়গুলো কী বা নৌবিমা কতভাবে হতে পারে। তো এরপরে আসো আমরা আজকে একটা নতুন প্রশ্ন আলোচনা করব। ওয়ারেন্টিস অফ মেরিন ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট, ওয়ারেন্টিস অফ মেরিন ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট বা নৌবিমা চুক্তির শর্তাবলী। তাহলে আসো এটা আলোচনা করি। তো নৌবিমা চুক্তির শর্তাবলী আলোচনা করার আগে আমরা একটু প্রথমে জেনে নিই যে শর্তটা কী। শর্তটা হচ্ছে এক ধরনের লিখিত, মৌখিক কিংবা অব্যক্ত অঙ্গীকার বা প্রতিশ্রুতি, যা দ্বারা কোনো কিছু করা বা কোনো কিছু করা থেকে বিরত থাকাকে বোঝায়। আমি আবারও বলছি, শর্ত হচ্ছে এক ধরনের লিখিত অঙ্গীকার বা মৌখিক অঙ্গীকার বা অব্যক্ত বা অনুক্ত অঙ্গীকার বা প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতির মাধ্যমে, যে অঙ্গীকারের মাধ্যমে কোনো কাজ করা বা কোনো কাজ করা থেকে বিরত থাকাকে বোঝায়। তো নৌবিমা চুক্তিতেও এরকম কিছু শর্ত আছে, যে শর্তগুলো অবশ্যই পালন করতে হয়। পালন না করলে নবীমা চুক্তি বাতিল বলে গণ্য হয়। তো সেই শর্তগুলোকে আমরা এখানে দুভাগে দেখিয়েছি। একটা হচ্ছে ব্যক্ত বা প্রকাশিত শর্তাবলী বা এক্সপ্রেসড ওয়ারেন্টিস, আরেকটা হচ্ছে অব্যক্ত বা অপ্রকাশিত শর্তাবলী বা ইমপ্লাইড ওয়ারেন্টিস। তো এগুলো আমরা এখন একটু আলোচনা করব। তাহলে প্রথমে আসো ব্যক্ত বা প্রকাশিত শর্তাবলী। যে শর্তগুলো নৌবিমা চুক্তিপত্রে সুস্পষ্টভাবে লেখা আছে বা অন্য কোনো দলিলে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ আছে, সেগুলোকে আমরা এক কথায় বলবো ব্যক্ত বা প্রকাশিত শর্তাবলী। আমি আবারও বলছি, যে শর্তগুলো নৌবিমাপত্রে সুস্পষ্টভাবে লেখা থাকবে অথবা অন্য কোনো নির্দিষ্ট দলিলে লিপিবদ্ধ থাকবে, সেই দলিলগুলোকে আমরা এক্সপ্রেসড ওয়ারেন্টিস বা ব্যক্ত বা প্রকাশিত শর্ত বলবো, এবং যেগুলো অবশ্যই পালন করতে হবে। তো সেই শর্তগুলো কী কী আমরা একটু দেখে নিই। প্রথমে আছে নিরপেক্ষতা, অর্থাৎ জাহাজে নিরপেক্ষতা। সমুদ্র যাত্রার সাথে সংশ্লিষ্ট জাহাজটির নিরপেক্ষতা সম্পর্কে যদি কোনো শর্ত থাকে, তাহলে সেটা অবশ্যই লিখিত হতে হবে। আমি আবারও বলছি, জাহাজের নিরপেক্ষতা সম্পর্কে যদি কোনো শর্ত থাকে, সেটা অবশ্যই লিখিত হতে হবে। এবং জাহাজের নিরপেক্ষতা প্রমাণের জন্যে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করতে হবে, এবং সেটা যথাসময়ে কিন্তু উপস্থাপনের প্রয়োজন হতে পারে। 2 নম্বর আসো যাত্রার সময়, অর্থাৎ সমুদ্র যাত্রার সময় উল্লেখ করতে হবে। নবীমা চুক্তির আরেকটা গুরুত্বপূর্ণ ব্যক্ত শর্ত হচ্ছে সমুদ্র যাত্রার সময় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে, অর্থাৎ কোন দিন বা কোন সময়ে সংশ্লিষ্ট জাহাজটি পণ্য সামগ্রী নিয়ে যাত্রা করবে, সেটা চুক্তিপত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পাশাপাশি জাহাজটি যাত্রাপথে কোনো বন্দরে ভিড়বে কিনা,
কোনো বন্দরে নোঙর করবে কিনা সেটাও উল্লেখ করতে হবে। ভিড়লে কোন বন্দরে ভিড়বে, সম্ভব কত তারিখে ভিড়বে এবং সম্ভব কত তারিখে সেই বন্দর থেকে ছেড়ে যাবে, এই বিষয়গুলো লিখিতভাবে চুক্তিপত্রে উল্লেখ করতে হবে বা লিখিতভাবে জানাতে হবে। তাহলে সমুদ্রযাত্রার সময় সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা পাওয়া যাবে। 3 নম্বর আসো নিরাপদকাল। নৌ-বিমা চুক্তির আরেকটা ব্যক্ত শর্ত হচ্ছে যে নিরাপদকাল, অর্থাৎ নিরাপদ সময়ে যাত্রা করতে হবে, অর্থাৎ নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য নিরাপদ সময়ে যাত্রা করতে হবে। এখন জাহাজটি কোন সময়ে যাত্রা করলে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছাবে সেটা চুক্তিপত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। 4 জাহাজে রক্ষীবহর থাকা বা নিরাপত্তা রক্ষী রাখা। নৌ-বিমা চুক্তির আরেকটা ব্যক্ত শর্ত হচ্ছে যে জাহাজে প্রয়োজনীয় সংখ্যক রক্ষীবহর থাকবে বা নিরাপত্তা রক্ষী থাকবে, কারণ সমুদ্রপথে যখন জাহাজ চলাচল করে তখন কিন্তু অনেক সময় শত্রু কর্তৃক অভ্যন্তরীণ শত্রু বা বাহ্যিক শত্রু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এবং শত্রু কর্তৃক আক্রান্তের ফলে জাহাজের ক্ষতি হতে পারে, জাহাজের পরিবাহিতের পণ্যের ক্ষতি হতে পারে। তো সেই জন্য এই ক্ষতিটা বা এই ঝুঁকিটা মোকাবেলা করার জন্যে বা বিমাকৃত জাহাজ যাতে শত্রু কবলিত না হয় সেজন্যে জাহাজে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা রক্ষী বা রক্ষীবহর রাখতে হবে এবং এই রক্ষীবহর রাখার ব্যাপারে বিমাগ্রহীতার উপরেই শর্ত আরোপ করা হয়। 5 নৌযাত্রার সীমা, লিমিটেশন অফ দি ভয়েস, অর্থাৎ নৌযাত্রার সীমা উল্লেখ করতে হবে। জাহাজটি পণ্য নিয়ে কতদূর যেতে পারবে, কোন পথ দিয়ে যাবে, কোন পথ দিয়ে যাবে না, সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। কারণ জাহাজ পরিবাহিত পণ্য নিয়ে যদি কোনো দুর্যোগপূর্ণ এলাকায় প্রবেশ করে, কোনো বিপদপূর্ণ এলাকায় প্রবেশ করে, তাহলে জাহাজে যেমন ক্ষতি হবে, জাহাজের পরিবাহিত পণ্যেরও ক্ষতি হবে। সেই জন্য এই ধরনের শর্ত আরোপ করা হয়। 6 সম্পদের নিরপেক্ষতা, অর্থাৎ যখন নৌ-বিমা চুক্তি সম্পাদিত হবে তখন বিমাগ্রহীতাকে জাহাজে পরিবাহিত সম্পদ বা জাহাজের নিরপেক্ষতা সম্পর্কে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে, যাতে বিমাকারী ভবিষ্যতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অবস্থার সম্মুখীন না হয়। হ্যাঁ, তো অর্থাৎ জাহাজটি বা জাহাজে পরিবাহিত পণ্য কোনো যুদ্ধরত দেশের নয়, এই মর্মে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। তাহলেই কিন্তু বিমাকারীর প্রতিষ্ঠান সেই সম্পদের দায়ভার গ্রহণ করবে। তাহলে এগুলো হচ্ছে ব্যক্ত বা প্রকাশিত শর্তাবলী, যে শর্তগুলোর কথা নৌ-বিমা চুক্তিপত্রে সুস্পষ্টভাবে লিখিত আছে। আমি আবারও বলছি, জাহাজের নিরপেক্ষতা, সমুদ্রযাত্রার সময়, নিরাপদকাল বা নিরাপদ সময়, জাহাজের নিরাপত্তা রক্ষী বা জাহাজের রক্ষীবহ রাখা, নৌযাত্রার সীমা, সম্পদের নিরপেক্ষতা। এবার আসো অব্যক্ত বা অপ্রকাশিত শর্তাবলী অর ইমপ্লাইড ওয়ারেন্টিস। হ্যাঁ, নৌ-বিমা চুক্তিতে যে শর্তগুলো অত্যাবশ্যক শর্ত আছে যেগুলো চুক্তিপত্রে উল্লেখিত নাই কিন্তু অবশ্যই পালন করতে হবে, পালন না করলে নৌ-বিমা চুক্তি বাতিল বলে গণ্য হয়, সেই শর্তগুলিকে আমরা বলবো অব্যক্ত বা অপ্রকাশিত শর্তাবলী। আমি আবারও বলছি, প্রথমটা বলেছিলাম যে সেগুলো নৌ-বিমা চুক্তিপত্রে সুস্পষ্টভাবে লেখা আছে, আর এখন বলছি এই শর্তগুলো নৌ-বিমা চুক্তিপত্রে লেখা নাই কিন্তু পালন করতে হয়, অনুসরণ করতে হয়, না হলে নৌ-বিমা চুক্তি বাতিল বলে গণ্য হবে। সেই শর্তগুলোকে আমরা এক কথায় বলবো ইমপ্লাইড ওয়ারেন্টিস বা অব্যক্ত বা অপ্রকাশিত শর্তাবলী। সেগুলো কি একটু দেখি আমরা। প্রথম পয়েন্ট হচ্ছে জাহাজটির সমুদ্রে চলাচল যোগ্যতা, অর্থাৎ সমুদ্রপথে যে জাহাজ চলাচল করবে সেটা সমুদ্রে চলাচলের উপযোগী হতে হবে। তাহলে সমুদ্রে চলাচলের উপযোগী বলতে আমরা কি বুঝবো? আমরা এখানে সমুদ্রে চলাচলের উপযোগী বলতে জাহাজের গঠন, আকার, কলকবজা, যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম, এগুলো দক্ষতা বা এগুলোর উপযুক্ততাকেই বুঝবো না, পাশাপাশি অভিজ্ঞ নাবিক আছে কিনা, জাহাজে প্রশিক্ষিত কর্মচারী আছে কিনা, জাহাজে পরিমিত মাল বোঝাই করার ক্ষমতা আছে কিনা, জাহাজ যে পথে যাবে সেই পথে সংশ্লিষ্ট পথে যাওয়ার যোগ্যতা আছে কিনা বা গমনের যোগ্যতা আছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু আমরা বিচার বিবেচনা করব। সেগুলো যদি থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে যে জাহাজটি সমুদ্র চলাচলের উপযোগী। এবং এখানে বিমাকারীর প্রতিষ্ঠান বিমাগ্রহীতার কাছ থেকে এই সমস্ত বিষয় নিশ্চিত হওয়ার পরেই কিন্তু জাহাজ ও জাহাজে পরিবাহিত পণ্যের দায়ভার গ্রহণ করে। তাহলে প্রথম শর্তটা হচ্ছে জাহাজটির সমুদ্র চলাচলের উপযোগী হতে হবে। 2 সমুদ্রযাত্রার বৈধতা থাকতে হবে, অর্থাৎ যে উদ্দেশ্যে সমুদ্রযাত্রা করা হচ্ছে সেই উদ্দেশ্যটা বৈধ হতে হবে। যদি উদ্দেশ্য অবৈধ হয়, যেমন কর ফাঁকি দেওয়া, চোরাচালানকৃত পণ্য পরিবহন করা, নিষিদ্ধ পণ্য পরিবহন করা, মাদকদ্রব্য পরিবহন করা বা যুদ্ধরত দেশে পণ্য সামগ্রী পাঠানো, এই যদি উদ্দেশ্য হয় তাহলে কিন্তু নৌ-বিমা চুক্তি বাতিল বলে গণ্য হবে, অর্থাৎ বৈধ উদ্দেশ্যে যাত্রা করতে হবে। তো এখানে আরেকটা বিষয় আমি তোমাদের বলে রাখি, যদি বিমাগ্রহীতার অজ্ঞাতে
হ্যাঁ, বিমা গ্রহীতা জানে না। হ্যাঁ, এর মধ্যে যদি জাহাজের কোনো ক্যাপ্টেন বা কাপ্তান বা জাহাজে কর্মরত কর্মচারী যদি অবৈধ পণ্য পরিবহন করে, তাহলে কিন্তু নৌ-বিমা চুক্তি বাতিল হবে না। আমি আবারও বলছি, বিমা গ্রহীতার অগোচরে, অজ্ঞাতে জাহাজের ক্যাপ্টেন, কাপ্তান, মাস্টার বা জাহাজে কর্মরত কোনো কর্মচারী যদি অবৈধ পণ্য পরিবহন করে, তাহলে নৌ-বিমা চুক্তি বাতিল হবে না। এখানে প্রতারণাজনিত কারণে জাহাজের ক্যাপ্টেন বা কর্মরত কর্মচারীদের শাস্তি হতে পারে বা বিচার হতে পারে। ৩ নম্বর আসো, ভিন্ন পথে গমন না করা। নৌ-বিমা চুক্তির আরেকটা অব্যক্ত শর্ত হচ্ছে যে যুক্তিসঙ্গত কারণ ছাড়া অন্য কোনো পথে জাহাজ যাবে না, ভিন্ন পথ ব্যবহার করতে পারবে না। কিন্তু যদি আগে থেকে যদি জানা যায় যে জাহাজটি শত্রু কর্তৃক আক্রান্ত হতে পারে বা জলদস্যু কর্তৃক আক্রান্ত হতে পারে বা নাবিকরা বিদ্রোহ করতে পারে বা আবহাওয়া যদি প্রতিকূল হয় বা হঠাৎ করে যদি পানির প্রয়োজন হয়, খাদ্যের প্রয়োজন হয়, জ্বালানির প্রয়োজন হয়, এই সমস্ত যুক্তিসঙ্গত কারণে কিন্তু জাহাজ অন্য পথ, পূর্বনির্ধারিত পথ পরিবর্তন করতে পারবে বা অন্য পথে যেতে পারবে। এতে চুক্তির কোনো ক্ষতি হয় না। তাহলে ৩ নম্বর প্রশ্নটা হচ্ছে ভিন্ন পথে গমন না করা, যুক্তিসঙ্গত কারণ ছাড়া ভিন্ন পথে গমন না করা। ৪ নম্বর আসো, যাত্রায় বিলম্ব না হওয়া। নৌ-বিমা চুক্তির আরেকটা অব্যক্ত শর্ত হচ্ছে সমুদ্রযাত্রায় বিলম্ব হবে না। যদি বিলম্ব হয় অহেতুক, যদি বিলম্ব হয় অযথা, যদি বিলম্ব হয় সুনির্দিষ্ট সময় যদি যাত্রা শুরু না করে এবং তাতে যদি ক্ষতি হয়, সেই ক্ষতির জন্য কিন্তু বিমাকারী প্রতিষ্ঠান ক্ষতিপূরণ নাও দিতে পারে। তাহলে ৪ নম্বর প্রশ্নটা কি, যাত্রায় বিলম্ব না হওয়া। সবশেষে আসো, যাত্রাপথের পরিবর্তন হবে না। নৌ-বিমা চুক্তির আরেকটা অব্যক্ত শর্ত হচ্ছে জাহাজ পরিবাহিত পণ্য নিয়ে যে বন্দরে নোঙর করার কথা, ঠিক সেই বন্দরে কিন্তু জাহাজকে নোঙর করতে হবে। কিন্তু সেই বন্দরে নোঙর করার আগে যদি নিশ্চিতভাবে জানা যায় যে সেই বন্দরে ক্ষতি হতে পারে, তাহলে অন্য বন্দরে জাহাজ নোঙর করতে পারবে। এতে চুক্তিপত্রের কোনো ক্ষতি হয় না। তাহলে এগুলো হচ্ছে অব্যক্ত বা অপ্রকাশিত শর্তাবলী। আমি আবারও পয়েন্টসগুলো বলছি। জাহাজটির সমুদ্রে চলাচলযোগ্যতা, সমুদ্রযাত্রার বৈধতা, ভিন্ন পথে গমন না করা, যাত্রায় বিলম্ব না হওয়া, যাত্রাপথের পরিবর্তন হবে না। এবং এই প্রকাশিত ও অপ্রকাশিত শর্তাবলী বিমা গ্রহীতাকে অবশ্যই পালন করতে হবে, অবশ্যই মেনে চলতে হবে। না হলে নৌ-বিমা চুক্তি বাতিল বলে গণ্য হবে। আমি তোমাদের বারবার বলছি, প্রত্যেকটা পয়েন্টস তোমরা ভালোভাবে দেখবে। যে কোনো একটা পয়েন্টস নিয়ে কিন্তু তোমাদের উদ্দীপক হয়, তো পয়েন্টসগুলো ভালোভাবে দেখে নেবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।